বা অ্যাডভান্স লেভেলের পড়াশোনাটাও তারা করেছে। বাট এক্ষেত্রে আমরা কিন্তু আমাদের লেভেলটাকে, আমাদের চিন্তা ভাবনাটাকে একদম বেসিক স্তরে নিয়ে যাবো এবং সেখান থেকেই পড়াশোনা করবো। জটিল ভাবে ভাবনার কোনো দরকার নেই আমাকে। সুতরাং আজকে আমরা স্টার্ট করতে চলেছি। ফার্স্টে আমরা যেটা ইকোনমি দিয়ে স্টার্ট করব, ইকোনমির যে প্রথম আমাদের আলোচনা থাকবে দ্যাট ইজ ভারতের ইকোনমি, ভারতের অর্থনীতি। ভারতের অর্থনীতিটা কিরকম? আমরা জানি যে দু রকমের অর্থনীতি মূলত থেকে থাকে। একটা কি? একটা হলো ক্যাপিটালিস্ট ইকোনমি, আর একটা হলো সোশ্যালিস্ট ইকোনমি। ক্যাপিটালিস্ট ইকোনমি আমরা ইউএস এর মতন দেশগুলোতে দেখে থাকি, হুইচ ইজ বেসিক্যালি ক্যাপিটালিস্ট কান্ট্রি। ঠিক আছে? এবং সেক্ষেত্রে এবং আর তার পাশাপাশি আমরা কিরকম দেখে থাকি যে এক সময়কার ইউএসএসআর বা তারপরে চাইনা, এরা কি, এদেরকে আমরা কিরকম দেখে থাকি যে এদের সরকার সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে থাকে এবং সোশ্যালিস্ট ইকোনমি, অর্থাৎ সরকার তার পলিসিকে সম্পূর্ণভাবে নির্ধারণ করে থাকে। ভারতের ক্ষেত্রে সেই গল্পটা একটু ডিফারেন্ট হয়ে যায় এবং দ্যাট ইজ দ্য বেসিক অফ ইন্ডিয়ান ইকোনমি, যে ভারতের ক্ষেত্রে মিশ্র অর্থনীতি অর্থাৎ মিক্সড ইকোনমি কাজ করে থাকে। তাহলে এটা একটা কমন প্রশ্ন যেটা একদম ছোটখাটো পরীক্ষাগুলোতে এসে থাকে, ছোটখাটো একদম প্রশ্ন, এই ধরনের প্রশ্নই দিয়ে থাকে যে ভারতের অর্থনীতি কিরকম। একটা হলো ক্যাপিটালিস্ট, ঠিক আছে, একটা হলো পুঁজিবাদী, একটা হলো তোমার সোশ্যালিস্ট, একটা হলো মিশ্র, আরেকটা হলো উপরের কোনোটাই নয়। তাহলে কোনটা হবে? পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের অর্থনীতি মিশ্র অর্থনীতি। আজকে ভারতের অর্থনীতির অ্যাঙ্গেলে আমরা কিছু আলোচনা করব এবং তার ভিত্তিতেই উত্তরগুলো, আমাদের অনেকগুলো চ্যাপ্টারের উত্তরকে আমরা একসঙ্গে কভার করতে থাকবো। তার আগে আমরা একটু জাস্ট বেসিক খবর, মানে ইনফরমেশন তোমাদের কাছ থেকে নিতে লাগবে যে কারা কারা ইকোনমিক সম্পর্কে কিচ্ছু জানো না, ইউ নো নাথিং অ্যাবাউট ইকোনমি। এটা আমি এই উত্তরটা তোমরা যদি আমাকে একজন কেউ দাও, তাহলে আমি আই প্রিপেয়ার মাইসেলফ অ্যাকর্ডিংলি, যে সেই মতন করে আমি কিছু জায়গাকে এক্সপ্লেইন করবো। একদম কিছু জানো নাহলে তোমরা বেসিক্যালি ইকোনমিক থেকে বেশি সময় যদি নষ্ট করতে চাও, এই ধরনের পরীক্ষাতে বেসিক্যালি অন্যান্য যে প্রিপারেশন গুলো থাকে সেগুলো তোমাদের হ্যাম্পার্ড হবে। ওকে, একটু জাস্ট তোমরা যদি জানাও তাহলে উইল প্রসিড। অনেকে ক্লাসে অ্যাটেন্ড করেনি, হ্যাঁ অনেকে এতজন জয়েন করেছে, বাট মেবি আজকে ফার্স্ট ক্লাস, সেই জন্য আজকে অনেকে এখনো জয়েন করা বাকি আছে। বাট স্টিল লেটস স্টার্ট। এরকমই হয় আমাদের প্রত্যেকটা ক্লাসে, এরকম মিসলেনিয়াসের এরকম যখন গুগল মিটে প্রথম ক্লাসটা হয়েছিল, দ্যাট ওয়াজ অ্যাটেন্ডেড বাই আই থিঙ্ক 4। তারপরে পরবর্তীকালে যেটা হলো যে অ্যাডমিশন নেওয়া যায়নি, বিকজ ইট ইউজ টু বি অ্যাটেন্ডেড বাই মোর দ্যান 100 পিপল। দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস, সুতরাং আজকে আমরা খুব অল্প জনে ভালোভাবে বুঝবো। বাট এখন অব্দি কেউ তোমরা হাত তোলনি যে কে ইকোনমিক্স সম্পর্কে বেসিক ইকোনমির কোনো ধারণা নেই, তাই তো? তাহলে যেহেতু ধারণা নেই, তাহলে আমি তোমাদেরকে আমি নাম ধরে কিন্তু প্রশ্ন করব যে এই প্রশ্নটার উত্তর দিতে হবে। আই এক্সপেক্ট যে তোমরা বেসিক কথাগুলো জানো, তাই তো? আচ্ছা, তাহলে এবার আমাকে কেউ একজন বুঝিয়ে দেবে যে পারচেসিং পাওয়ার প্যারিটি, এই শব্দটা পিপিপি, এর অর্থটা কি? সায়র, সায়রকের নামটা আমি উপরে দেখতে পাচ্ছি। সায়র, আমাকে বুঝিয়ে দাও যে পারচেসিং পাওয়ার প্যারিটি এই শব্দটার অর্থ কি? সায়র, হ্যাঁ স্যার। বলো, আমাকে বুঝিয়ে দাও এটার অর্থ। স্যার সম্পূর্ণভাবে আমি বলতে পারবো না, তবে আমি এটা গেস করতে পারি। বলো বলো বলো। পারচেসিং পাওয়ার মানে কোনো কোনো দ্রব্য কেনার যে ক্ষমতা, সেটাকে পারচেসিং পাওয়ার বলা হয়। আর প্যারিটি? আই থিঙ্ক সেটা কম্প্যারিজন কোনো কারোর সাথে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাহলে তুমি পারচেসিং পাওয়ার প্যারিটি হচ্ছে যে এক একটা দেশ এক এক রকমের কারেন্সি ব্যবহার করে। তাহলে একটা দেশের কারেন্সি দুর্বল, একটা দেশের কারেন্সি প্রচন্ড স্ট্রং। ভারতের যে কারেন্সি, আমাদের যে রুপিস, টাকা, আমাদের টাকার সাপেক্ষে ডলার অনেকটা বেশি স্ট্রং। আবার বাংলাদেশের টাকার ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে আমাদের কারেন্সি কিন্তু অনেকটা বেশি, কিছুটা হলেও স্ট্রং। তাহলে এই যে একটা দেশ একটু বেশি স্ট্রং, একটা দেশ, তাহলে ইউনিফর্মিটি যদি আমরা ধরি, যে তাহলে আমাদের দেশ পারচেজিং পাওয়ারের ক্ষেত্রে তার ক্রয় ক্ষমতাটা ঠিক কোন জায়গাতে দাঁড়িয়ে আছে, দিস ইজ আওয়ার পারচেজিং পাওয়ার প্যারিটি। কিরকম? আরেকটা সুন্দর করে উদাহরণ আমরা বলছি যে আমাদের দেশে আমরা খুচরো পয়সাকে ব্যবহার করতে পারি না, তাই তো?
আমরা কেউ খুচরো পয়সাকে ব্যবহার করতে পারি না। বাট আমরা যখন বিদেশে যাব তখন গিয়ে আমরা কি দেখব, যে ইউকে তে গিয়ে শিলিং ব্যবহার করা হচ্ছে, ইউএসএ তে গিয়ে সেন্ট ব্যবহার করা হচ্ছে, তাই তো? অর্থাৎ সেই দেশে যে খুচরো পয়সাটা রয়েছে, অর্থাৎ সেখানকার $1 যে খুচরো পয়সা, দ্যাট ইজ সেন্ট। ব্রিটেনের ক্ষেত্রে পাউন্ডের যে খুচরো পয়সা, দ্যাট ইজ ব্রিটিশ পাউন্ডের হলো শিলিং। তাহলে এই শিলিংটাকে দিয়ে তারা দেখা যাচ্ছে যে একটা আইসক্রিম কিনছে, একটা চিপস কিনছে, চিপসের প্যাকেট কিনছে। আমাদের দেশে তুমি 50 পয়সা তুমি বাজারে চলবে না, 25 পয়সা বাজারে চলবে না। অর্থাৎ আমাদের দেশের অর্থনীতি যদি প্রচন্ড স্ট্রং হতো, তাহলে কিন্তু আমাদের দেশে খুচরো পয়সাও ইকুয়ালি তার স্ট্রেংথ থাকতো। কিন্তু তুমি ভেবে দেখো, আজকের ডেটে আমাদের 1 টাকার কয়েন দিয়ে পর্যন্ত কিচ্ছু কেনা যায় না। সুতরাং ভারতবর্ষের জিডিপি বর্তমানে যে জায়গাতেই থাকুক, আমাদের পারচেজিং পাওয়ার প্যারিটিটা, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। কিন্তু দেখা যাচ্ছে যে ভারতবর্ষ পারচেজিং পাওয়ার প্যারিটির ক্ষেত্রেও কিন্তু ভারতের ওভারঅল, যেহেতু কান্ট্রি ইটস আ হিউজ কান্ট্রি, তার জিডিপিটা অনেক বেশি, পারচেজিং পাওয়ারের ক্ষেত্রে ভারতবর্ষ ওয়ার্ল্ডে থার্ড প্লেসে রয়েছে। জিডিপির ক্ষেত্রে ভারতবর্ষ, কিছুদিন আগে আমরা জানি যে ভারতবর্ষ জিডিপির ক্ষেত্রে চতুর্থ স্থানে রয়েছে। অর্থাৎ টোটাল ভারতের যেটা সম্পদ, জাতীয় সম্পদ, তার ভিত্তিতে ভারতবর্ষ পৃথিবীতে চতুর্থ স্থানে রয়েছে, এবং কিছুদিন পর হয়তো তৃতীয় স্থানেও চলে আসবে। কিন্তু ভারতবর্ষের এই যে জিডিপি বাড়লো, এর ফলে ভারতবর্ষের সমস্যার সমাধান হলো? আজকে যদি আমরা দেখে থাকি যে ইনফ্লেশন, আজকে একটা কিছুক্ষণ আগে একটা খবর এসছে যে গত 8 বছরের মধ্যে ইনফ্লেশন আজকে সর্বনিম্ন, মানে জুলাই মাসের রিপোর্ট অনুসারে সর্বনিম্ন হয়েছে। কিন্তু এই যে রিপোর্টগুলো, এই রিপোর্টগুলো তোমার আমার জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করছে, একটা দেশের ইকোনমি বেসিক্যালি ঠিক ততটাই স্ট্রং। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ খবরের কাগজে, বা তুমি দেখতে পাচ্ছ রিপোর্টের মধ্যে, যে ভারতবর্ষে ইনফ্লেশন আজকে 8 বছরের মধ্যে সর্বনিম্ন। তাহলে এক্সপেক্টেড যে তুমি বাজারে গেলে বা তুমি কোনো কিছু কিনতে গেলে, যে জিনিস কিনতে যাবে সেই জিনিসটা সবচেয়ে সস্তা, 8 বছরের মধ্যে সবচেয়ে সস্তা। কিন্তু দ্যাট ইজ নট দ্য কেস। এর কারণটা হলো যে ইকোনমি ইজ সাচ আ কমপ্লেক্স থিং, এবং ভারতবর্ষের ক্ষেত্রে এই ইকোনমিটা এখনো এমন জায়গাতে রয়েছে যে আমরা এই যে ইন্ডিসেস গুলো থাকে, তার ডাইরেক্ট এফেক্টটাকে আমরা নিতে পারি না। আজকে যদি ভারতবর্ষের অর্থনীতি খুব ভালো জায়গাতে থাকতো, তাহলে কি হতো? তাহলে আমরা, প্রথম কথা, আমরা খুচরো পয়সা দিয়ে বেশ কিছু জিনিস কিনতে পারতাম। ইনফ্লেশনের এই যে আজকে বললাম, যে আজকে যে ডেটাটা এলো, যে জুলাই মাসের ভিত্তিতে ভারতবর্ষে দেখা যাচ্ছে ইনফ্লেশন গত 8 বছরের মধ্যে সবচেয়ে কম। তাহলে সেই রিপোর্টের ভিত্তিতে আজকে আমরা জিনিসপত্র কিনতে গেলে তার ডাইরেক্ট এফেক্ট পেতাম যে জিনিসপত্রের দাম কম। কিন্তু তুমি বাজারে যাও, টমেটো কিনতে যাও, আলু কিনতে যাও, পেঁয়াজ কিনতে যাও, চাল কিনতে যাও, ডাল কিনতে যাও, তুমি দেখবে যে 8 বছরের মধ্যে সবচেয়ে উপরের জায়গাতে আজকে দাঁড়িয়ে আছে। সো বেসিক্যালি দিস ইজ অ্যান ইকোনমিক প্যারাডক্স। ঠিক আছে? তাহলে এই জায়গার থেকে, আমাদের এই বেসিক ইন্ডিয়ান ইকোনমিক থেকে আমাদের যে জায়গাগুলোকে পড়তে লাগবে, সেটা হলো কি, ভারতের অর্থনীতি কি? ভারতের অর্থনীতি, প্রথম কথা, ভারতের অর্থনীতি মিশ্র অর্থনীতি। ভারতের অর্থনীতি, জিডিপি, ভারতের জিডিপি পৃথিবীতে কত স্থানে রয়েছে? ভারতের জিডিপি পৃথিবীতে চতুর্থ স্থানে রয়েছে। কিন্তু এরপরে আসছে সবচেয়ে বড় কথা, যে ভারতের জনসংখ্যা 150 কোটি, 1.5 বিলিয়ন ইজ দ্য পপুলেশন, টোটাল পপুলেশন অফ ইন্ডিয়া, এবং ভারত হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলাস কান্ট্রি। আমাদের চেয়ে যে অন্যান্য যে দেশগুলো রয়েছে, অন্যান্য দেশগুলো মানে মানে এরপরে পপুলাস যেগুলো কান্ট্রি, চায়না ছাড়া, তাদের জনসংখ্যা আমাদের 1/5। তাহলে ইউএস এর আয়তন বেশি, অথচ ইউএস এর জনসংখ্যা কম। ইউএস এর জনসংখ্যা কম, কিন্তু তার জিডিপি বেশি। অর্থাৎ তোমার বাড়িতে যদি তোমার বাড়িতে 4 জন, তুমি, তোমার দাদা, তোমার বোন, তোমার মা, তোমার বাবা, 5 জন মেম্বার রয়েছে, প্রত্যেকেই আর্ন করে থাকে, এবং প্রত্যেকের যে আর্ন, তোমার বাড়ির যে পুরো সম্পত্তি, সেই সম্পত্তিটা হলো 100 টাকা। 100 টাকা, ঠিক আছে? আর পাশের একটি বাড়িতে রয়েছে, পাশের বাড়িতে টোটাল মেম্বার রয়েছে 20 জন। তোমার বাড়িতে মেম্বার কতজন? 5 জন। তোমার বাড়ির টোটাল সম্পত্তি কত? 100 টাকা। সব মিলিয়ে যা আয়, যা সম্পত্তি, সবকিছু মিলিয়ে সেটা হচ্ছে তোমার 100 টাকাতে। পাশের বাড়িতে যে তার যে সম্পত্তি, সেই সম্পত্তিটা কত? যে তার টোটাল সম্পত্তি হচ্ছে সেই বাড়িতে, টোটাল সম্পত্তি সবকিছু মিলিয়ে তার যে 300 টাকা। 300 টাকা। কিন্তু তাদের বাড়িতে টোটাল মেম্বারের সংখ্যা হচ্ছে 60 জন।
60 হেডস। তাহলে আজকে যদি আমি বলি তোমার বাড়িতে 5 জন মেম্বার রয়েছে, 5 জন মেম্বার, এবং তোমার বাড়ির টোটাল সম্পদ হলো 100 টাকা, তাহলে তোমার বাড়িতে প্রত্যেক মেম্বার পিছু, অর্থাৎ পার ক্যাপিটা, অর্থাৎ মানে পার হেড, তাহলে তোমার ইনকাম কত থাকছে? 100/5, 20 টাকা। অর্থাৎ তোমার জিডিপি হয়তো কম, অর্থাৎ তোমার টোটাল সম্পত্তি হয়তো কম, কিন্তু তোমার বাড়িতে মেম্বার কম। আর পাশের বাড়িতে তার জিডিপি, সেই জিডিপির খাতিরে আমি বলছি যে তার বাড়ির টোটাল সম্পত্তি হলো 500 টাকা, কিন্তু তার বাড়িতে মেম্বার রয়েছে 300 টাকা, কিন্তু তার বাড়িতে মেম্বার রয়েছে 60 টাকা, 60 জন, 60। বিরাট বড় বাড়ি, জয়েন্ট ফ্যামিলি, অনেকগুলো বাড়ির মানুষ রয়েছে, 60 জন। তাহলে তার বাড়ির পার ক্যাপিটা ইনকাম কত হচ্ছে? 300/60 ইজ ইকাল টু 5। তাহলে জিডিপি আমাদের অর্থনীতির সবচেয়ে আপেক্ষিক একটি প্যারামিটার, যেটাকে দিয়ে তুমি বুঝতে পারছো না যে তোমার অর্থনীতি ঠিক কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ তার জিডিপি, ওই বাড়িটা, তাকে যদি আমি আরেকটা দেশ ধরি আর আমাকে যদি একটা দেশ ধরি, যে আমার চেয়ে ওর জিডিপি, দেখা যাচ্ছে যে আমার জিডিপি 100, ওর জিডিপি আমার চেয়ে ধরো সাপোজ যে আমার চেয়ে বেশি, আমার চেয়ে প্রায় 3 গুণ বেশি, আমার 100 টাকা জিডিপি, ওর জিডিপি হচ্ছে, দেখা গেল ওর টোটাল ইনকাম হচ্ছে 300 টাকা, কিন্তু আমার বাড়িতে মেম্বার রয়েছে মাত্র 5 জন, অর্থাৎ আমার বাড়িতে টোটাল পার হেড আমার ইনকাম হচ্ছে 20 টাকা করে। ওর বাড়িতে মেম্বার্স রয়েছে 60, অর্থাৎ ওর বাড়িতে পার হেড ইনকাম অনলি ₹5। তাহলে ও বেশি উন্নত নাকি আমি বেশি উন্নত? এর জাস্ট ইকোনমিক সেন্সে এটা কি হবে? সে বেশি উন্নত না আমি উন্নত? এটা বলো, কোন বাড়িটা বেশি উন্নত, আমার বাড়ি নাকি তার বাড়ি? আমার বাড়ি স্যার, আমার বাড়ি। ন্যাচারালি আমার বাড়ি, ন্যাচারালি আমার বাড়ি, কারণ আমার বাড়িতে বেসিক্যালি আমার বাড়িতে প্রত্যেকের আর্থিক অবস্থাটা সেক্ষেত্রে ভালো রিপ্রেজেন্টেড হচ্ছে। তাহলে এক্স্যাক্টলি সেই জিনিসটা তুমি যখন ভারতের সাপেক্ষে সুইজারল্যান্ডের মতন একটা দেশকে দেখবে, যে সুইজারল্যান্ড আমাদের চেয়ে অনেক হয়তো জিডিপি কম, কিন্তু তার জনসংখ্যা অনেক কম। এর ফলে কি হচ্ছে? এর ফলে কি হচ্ছে যে বেসিক্যালি তার, মানে আমরা যখন দেখব যে ওই বাড়িটাতে, মানে যে বাড়িতে 300 টাকা আর্নিং, টোটাল 60 জন 300 টাকা আর্নিং, ওই বাড়িতে একজন মানুষ রয়েছেন যিনি ব্যবসা করেন, এবং তার একার আর্নিং হচ্ছে 200 টাকা। 200 টাকা তার একার আর্নিং। আমার বাড়িতে মোটামুটি একজন 30, একজন 15, একজন 20, এরকম করে মোটামুটি মোটামুটি মোরলের সকলের সমান, ডিফারেন্সটা খুব বেশি নেই। কিন্তু তার বাড়িতে একজন মাত্র টোটাল আয় 300 টাকা, তার মধ্যে একজনের আয় 200 টাকা। তাহলে বাকিদের, এক সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড, হ্যাঁ, তাহলে ওই বাড়িতে বাকি 59 জনের মিলিয়ে অবস্থাটা কি দাঁড়ালো? মাত্র 100 টাকা তাদের ইনকাম। অর্থাৎ ওই বাড়িতে ধনী দরিদ্র, অর্থাৎ বাড়ির যে সবচেয়ে ধনী এবং সবচেয়ে যে দরিদ্র, তার মধ্যে একটা বিশাল ফারাক রয়েছে, যেটা আমার মধ্যে নেই। তাহলে আমার জিডিপি অনেক কম হওয়া সত্ত্বেও আমার বাড়িতে সমস্ত লোকের কিন্তু আর্থিক অবস্থা মোটামুটি ভালো। আমাদের যেহেতু বাড়িতে মাত্র 5 জন, এর ফলে টোটাল এক্সপেন্ডিচারটা অনেক কম, ফলে আমার আয় যেটা 100 টাকা, তা দিয়ে দেখা যাচ্ছে যে মোটামুটি চলে যাচ্ছে। ওই বাড়িতে আমাকে বেসিক্যালি 5 জনের সংসার খরচের জন্য দেখা যাচ্ছে যে 100 টাকা খরচ হচ্ছে, ওই বাড়িতে 60 জনের জন্য 300 টাকা খরচ হচ্ছে। অর্থাৎ আমার চেয়ে তার 3 গুণ আর্নিং বেশি, কিন্তু সেই বাড়িতে মেম্বার হয়ে গেল অনেক বেশি। এর ফলে কি হচ্ছে? এর ফলে ওই বাড়ির যে সবচেয়ে ধনী এবং সবচেয়ে দরিদ্র, তার মধ্যে বিরাট গ্যাপ থেকে যাচ্ছে। এরকম কি হচ্ছে যে ভারতবর্ষের ক্ষেত্রে দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম ইন ইন্ডিয়া। কিরকম? যে ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখি যে মানে রিচেস্ট পার্সন ইন এশিয়া, মাঝে মাঝে দেখছি যে ওয়ার্ল্ডের রিচেস্ট পার্সন একদম তালিকাতে সব একদম উপরের দিকে প্রথম 3 জনের মধ্যে থাকছে, কিন্তু দেশে এখনো হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষ দেখছি 122টা দেশের মধ্যে 105-এ রয়েছে।
পার ক্যাপিটা ইনকামের ক্ষেত্রে ভারত জিডিপিতে যেখানে ওয়ার্ল্ডের 4th পজিশনে রয়েছে, জিডিপির ক্ষেত্রে আমরা মানে জিডিপির ক্ষেত্রে, সেক্ষেত্রে ভারত পার ক্যাপিটা ইনকামের ক্ষেত্রে সারা বিশ্বে 136তম স্থানে রয়েছে, 136। তাহলে ভারতের সমস্ত সমস্যা আসছে কিন্তু এই যে পপুলেশন, কারণ জিডিপি বেশি হয়েও আমরা আলটিমেটলি লাভ করতে পারছি না, যে এখানে ধনী দরিদ্র বৈষম্য প্রচন্ড থেকে যাচ্ছে। এবং এই যে ইকোনমিক ইনইকুয়ালিটি বা আর্থিক বৈষম্যটাকে বোঝানোর জন্য একটা সূচককে ব্যবহার করা হয়ে থাকে। সেই সূচকটার নাম হলো জিনি কোএফিসিয়েন্ট, GINI কোএফিসিয়েন্ট। জিনি সূচক দিয়ে আমাদের এই আর্থিক এক সেকেন্ড একটু দাঁড়াও তো। ঠিক আছে, তাহলে বেসিক্যালি এই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি ভারত এবং অন্যান্য দেশের মধ্যে, যে ভারতের এত বড় জিডিপি হওয়া সত্ত্বেও ভারতবর্ষের ক্ষেত্রে প্রচুর সমস্যা থাকছে। তাহলে আবার যদি আমরা সাম আপ করি, ভারতের জিডিপি বিশ্বে চতুর্থ, পারচেজিং পাওয়ার প্যারিটি ভারতবর্ষ বিশ্বে তৃতীয়। ভারত দেখা যাচ্ছে হাঙ্গার ইন্ডেক্সের একটা খবর দিলাম, 105, 122টা দেশের মধ্যে ভারতবর্ষ পার ক্যাপিটা ইনকামের ক্ষেত্রে কত, 136। তাহলে এই সমস্ত জায়গাকে আমাদের ইমপ্রুভ করতে লাগবে। ভারতের অর্থনীতিটা কিরকম অর্থনীতি, মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতি। ভারতের ক্ষেত্রে যে মানে কোন কোএফিসিয়েন্ট দিয়ে এই যে অর্থনৈতিক বৈষম্য বা ইকোনমিক ইনইকুয়ালিটিকে বোঝানো হয়ে থাকে বা ডিনোট করা হয়ে থাকে, দ্যাট ইজ জিনি কোএফিসিয়েন্ট। জিনি কোএফিসিয়েন্ট, এক্স্যাক্টলি। সো মোটামুটি এরপরে আমাদের এই চ্যাপ্টার থেকে আরো কিছু ছোট ছোট ইনফরমেশন আমরা বলেছি, যে ভারতের অর্থনীতির ক্ষেত্রে যে দুটো, অর্থাৎ যে কিছুটা ক্যাপিটালিস্ট ফর্মও রয়েছে, কিছুটা সোশ্যালিস্ট ফর্মও রয়েছে। ঠিক আছে, ভারতের অর্থনীতিতে কর্পোরেট সেক্টর যেরকম ভাবে কাজ করছে, তেমনি আমরা কিরকম দেখতে পাচ্ছি যে সোশ্যাল সেক্টরেরও মুভমেন্ট হচ্ছে। ভারত সরকার সোশ্যাল সেক্টরের জন্য বিভিন্ন সোশ্যাল ডেভেলপমেন্ট ওয়ার্কস করছে। ঠিক আছে, সব মিলিয়ে ভারতবর্ষে এবং ভারতবর্ষের অর্থনীতিতে দেখেছি যে 1991 সাল থেকে ভারতবর্ষ এলপিজি মডেল, অর্থাৎ লিবারালাইজেশন, অর্থাৎ একদিকে যে ডি লাইসেন্সিং, অর্থাৎ 1991 সাল পর্যন্ত ভারতবর্ষের ক্ষেত্রে তুমি যখনই ব্যবসা বাণিজ্য করতে যাবে, তখন সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল, হোয়াট ওয়াজ দ্যাট, দ্যাট ওয়াজ দ্য প্রবলেম অফ লাইসেন্সিং ইন ইন্ডিয়া। তুমি একটা ব্যবসা করতে যাবে, যা কিছু করতে যাবে, এখানে ট্রেড করতে যাবে, এখানে কোনো নতুন কোনো কিছু কোম্পানি খুলতে যাবে, এভরিওয়ার ইউ ওয়ার shackled by the problem of what, লাইসেন্স শব্দটাকে। এবং 1991 সাল থেকে 1991 সালের আগে যখন ভারতের যে ফরেক্স রিজার্ভ, সেই রিজার্ভ যখন একদম তলানিতে ঠেকতে থাকে ভারতে, তখন যে আগামী দিনে ভারতবর্ষ কোথায় যাবে, এরকম একটা আর্থিক সংকটের মধ্যে 1990 থেকে ভারতবর্ষের সূত্রপাত হয়। সেই সময় তদানীন্তন যে প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও এবং অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং, তাদের নেতৃত্বে ভারতবর্ষে কি শুরু হলো, যে ভারতবর্ষে লিবারালাইজেশন, অর্থাৎ যে আমাদের দেশের যে মুক্তায়ন, অর্থনীতির যে মুক্তায়ন, সেটা হলো এলপিজি, লিবারালাইজেশন। অর্থাৎ এই যে সমস্ত অর্থনীতিকে আস্তে আস্তে মুক্ত করা হচ্ছে, লোককে বলা হচ্ছে ইনভেস্ট করো, লাইসেন্সিং কমিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে কি আসলো, প্রাইভেটাইজেশন, অর্থাৎ বেসরকারীকরণ। সবকিছুকে সরকার না থেকে বুঝলো যে সরকার সব জায়গাতে কন্ট্রোল করতে পারবে না, কিছু জায়গাতে প্রাইভেট পার্টিকে আসতে লাগবে। তার সঙ্গে সঙ্গে কি হলো, বিশ্বায়ন, অর্থাৎ ভারত ছিল একটা ক্লোজড ইকোনমি, যেখানে বিদেশি যারা প্লেয়ার্স তারা পার্টিসিপেট করতে পারতো না, শুধুমাত্র স্বদেশি প্রোডাক্ট। এর ফলে কি হচ্ছে, যে ভারতের অর্থনীতিতে গ্রোথ হচ্ছে না, ভারতের ফরেক্স রিজার্ভ বাড়ছে না, ভারত প্রচন্ড ভাবে দেখা যাচ্ছে যে ভারত, হ্যাঁ এক্স্যাক্টলি। এবং তখন থেকে আমরা শুরু করলাম কি, এলপিজি মডেল, অর্থাৎ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন মডেল। এবং যেটা হলো ভারতের অর্থনীতির যে ইনভেস্টমেন্ট মডেল, তার একটা অন্যতম একটা। এরপরে আমরা যখন ইনভেস্টমেন্টে যাবো তখন ছোট্ট করে, এটা তখন বেশি আলোচনা একদমই দরকার নেই, বাট এলপিজি ইজ আ মডেল স্টার্টেড বাই রাও মনমোহন সিং। ঠিক আছে, পিভি নরসিংহ রাও অ্যান্ড ডক্টর মনমোহন সিং। দ্যাট ইজ অ্যানাদার অ্যাসপেক্ট অফ ইন্ডিয়ান ইকোনমি। এরপরে আমরা যে বিষয়টাতে আলোচনা করতে চলেছি, সেটা হলো যে তোমার
ভারতের হোয়াট আর দ্য বেসিক প্রবলেমস অফ ইন্ডিয়ান ইকোনমি, এটাকে আমি যদি তোমার কাছে প্রশ্ন করি যে বেসিক ইকোনমিকে বুঝতে গেলে তোমাকে তো এই জায়গাটাতে মাথায় রাখতেই লাগবে যে হোয়াট আর দ্য বেসিক প্রবলেমস অফ ইন্ডিয়ান ইকোনমি। তাহলে তুমি কি বলবে যে হোয়াট আর দ্য বেসিক প্রবলেমস? আমি তোমাদেরকে এক এক করে মানে এটা তোমরাই বলো, দের ইজ নাথিং ডিফিকাল্ট ইন ইট। তোমরাই আমাকে বলো যে ভারতের অর্থনীতির মূল সমস্যাগুলো কি কি। প্রথম সমস্যা, সবচেয়ে বড় সমস্যা, হোয়াট ইজ দ্যাট? পপুলেশন ইজ দ্য বিগেস্ট প্রবলেম। স্কিল ডেভেলপমেন্টের একটা বিশাল বড় সমস্যা। ভেরি গুড। আরেকটা, এটা সকলে এক এক করে পয়েন্ট লিখতে থাকো, তাহলে কি হবে? হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট ইজ অ্যানাদার বিগ প্রবলেম। আরেকটা কি সবচেয়ে বড় সমস্যা? সবচেয়ে বড় সমস্যা আমি বলেছি ক্লাসের মধ্যে, সেটাকে বলো। ল্যাক অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আরো পরে। ল্যাক অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ডিফারেন্স বিটুইন রিচ অ্যান্ড পুয়ার, এক্স্যাক্টলি ডিফারেন্স, অর্থাৎ ইকোনমিক যে ইনইকুয়ালিটি, আর্থিক বৈষম্য, ধনী দরিদ্র বৈষম্য, প্রচন্ড ভয়ঙ্কর বৈষম্য। সো দিস ইজ অ্যানাদার অ্যাসপেক্ট যে জায়গাটাতে ভারতবর্ষ পিছিয়ে রয়েছে। ইনইকুয়ালিটি, ইকোনমিক ইনইকুয়ালিটি, এটা একটা সবচেয়ে বড় সমস্যা। এরপরে আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কি, সমস্যাটা বেসিক্যালি মানে মানে আমাদের দেশে পভার্টি সব দেশেই থাকে, মানে আমাদের দেশে কি যে ভিশিয়াস সাইকেল অফ পভার্টি, অর্থাৎ ভারতবর্ষে যে ভিশিয়াস সাইকেলটা কি, হুইচ এন্ডস ইন দ্যাট প্রবলেম অনলি। অর্থাৎ ভারতবর্ষ দারিদ্র দিয়ে শুরু, দারিদ্র দিয়েই শেষ। তাহলে ভারতবর্ষের দারিদ্র, আনএমপ্লয়মেন্ট, তোমার ধনী দরিদ্র বৈষম্য, এই সব কিছু ভারতের যে সমস্যা সেটাকে আরো ক্রমবর্ধমান করে তুলেছে। এর ফলে কি যে, ঠিক আছে, তাহলে তাহলে পোভার্টি হচ্ছে ভারতের সব সমস্যার একটা বেসিক। ইনইকুয়ালিটি অফ ইনকাম তো আমরা বলেইছি। একটা রিপোর্টে বলছে যে ভারতের টোটাল যে সম্পদ রয়েছে সেই সম্পদটা 1% অফ দা অ্যাবাভ ইন্ডিয়া, মানে একদম টপ স্তরের যে অ্যাবাভ লেয়ার, টপ লেয়ারের যে ভারতীয়রা রয়েছে, যেমন আমরা কিছুক্ষণ আগে আমি নাম বললাম যে ক্যাপিটালিস্ট, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কিছু মানুষদের নাম বলেছি, এই যে টপ এক্সেলেন্সটা, তারা কি করছে, এই 1% ভারতের টোটাল 53% অফ দ্য টোটাল ন্যাশনাল ওয়েলথকে, তাহলে তুমি জাস্ট ইকোনমিক ইনইকুয়ালিটিটাকে জাস্ট ভেবে নাও যে কি বলছে, যে ভারতের যে টপ 1%, কোনটা কোনটা শুভময়, আচ্ছা শুভায়ন, আমি তোমার সমস্যাটা আমি শুনলাম না। পুয়ার হিউম্যান রিসোর্স, দেখো পুয়ার হিউম্যান রিসোর্স বেসিক্যালি ইটস ডেফিনেটলি আ প্রবলেম। কিন্তু দেখো এই যে জায়গাটার জন্য আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কথাটাকে আনি, পুয়ার হিউম্যান রিসোর্স ইজ নট আ প্রবলেম, বাট গভর্নমেন্ট পলিসি, দেখো হিউম্যান রিসোর্স ক্যান নেভার বি পুয়ার, বাট গভর্নমেন্ট পলিসি ক্যান মেক ইট পুয়ার। ভারত যে কোনো সরকার তার যে হিউম্যান রিসোর্স তাকে রিচ বানাতে পারে। তুমি যদি আমাকে বলো যে স্যার ভারতের পুয়ার হিউম্যান রিসোর্স আছে, আমি বলবো তাহলে তো ভারতের দুর্ধর্ষ ন্যাচারাল রিসোর্স রয়েছে, তাহলে ভারতবর্ষ কেন একটা উন্নত দেশ হচ্ছে না? তাহলে ভারতের পুয়ার রিসোর্স নয়, ভারতের রিসোর্সকে পুয়ার করেছে দীর্ঘকালের গভর্নমেন্ট পলিসি। রিসোর্সকে তাকে ঘষে মেজে তার স্কিল ডেভেলপমেন্ট করে তার মধ্যে ভোকেশনাল এডুকেশন দিয়ে তাকে ট্রেনিং দিয়ে রিসোর্সকে ডেভেলপ করা যায়, রিসোর্সকে এমপ্লয়েবল করা যায়, চাকরি যোগ্য করা যায়। তার ফলে কি হবে, সে বিভিন্ন চাকরির জন্য সে যোগ্য হবে। কিন্তু ভারতবর্ষে বেসিক্যালি যে রিসোর্স রয়েছে, কিন্তু সেই রিসোর্সের স্কিলিং নেই। ভারতবর্ষে এখনো স্কুল ছুট হয়, এখনো ভারতবর্ষে সাক্ষরতা পিছিয়ে আছে, কারণ দীর্ঘদিনের যে এডুকেশনাল পলিসি, দীর্ঘদিনের একাডেমিক পলিসি, দীর্ঘদিনের যে ভুল এমপ্লয়মেন্ট পলিসি, এবং যেটা আজকেও চলছে, যার ফলে দেখছি যে ভারতের রিসোর্সকে তুমি ডেভেলপ করতে পারছো না। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এডুকেশনের বেসিক কথা নাম হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, তাই না? এইচআরডি মিনিস্টার আমরা বলতাম, ঠিক আছে? তাহলে হিউম্যান রিসোর্সকে কতটা ডেভেলপ করছো তুমি তোমার এডুকেশনাল পলিসি দিয়ে? তুমি ডেভেলপ তো করতে পারছো, কিন্তু তারপরে তাকে তো চাকরি দিতে লাগবে, অর্থাৎ ডেভেলপ করে তুমি তাকে এমপ্লয়েবল করছো, কিন্তু তাকে এমপ্লয়মেন্ট দিচ্ছ না। তাহলে তার ফলে কি সমস্যা হচ্ছে, যে আলটিমেটলি গিয়ে ইট ডাজন্ট এন্ড টু আ সলিউশন। এর ফলে রিসোর্স ক্যান নেভার বি পুয়ার, বাট ইটস আওয়ার পলিসি দ্যাট মেক্স ইট পুয়ার। তাহলে পুয়ার রিসোর্সটাকে আমরা কখনো বলতে পারবো না, কিন্তু পুয়ার পলিসি বলতে পারবো, ঠিক আছে? ভারতের একটা সবচেয়ে বড় এক্ষেত্রে একটা আমি আলোচনা করবো, সেটা হচ্ছে যে দেখো একটা বেসিক তুমি চিন্তাকে দেখো, যে
তোমার তোমার একটা সরকার যখন ক্ষমতায় থাকছে তখন সার্টেন পলিসিকে নেওয়া হচ্ছে, তার চিন্তা ভাবনা একরকম হচ্ছে, ঠিক আছে। তার পরবর্তী যে সরকার আসছে সেই সরকার আবার তার নিজের মতন করে চিন্তা করছে, এবং তার প্রথম যে চিন্তাটা হচ্ছে সেই চিন্তাটা কি, যে আগের সরকারের করে যাওয়া পলিসি ছিল খারাপ, তাহলে আমি সেই পলিসিকে চেঞ্জ করে আমি আমার নতুন পলিসিকে চেঞ্জ করি। এর ফলে কি হচ্ছে, তাদের পলিসি ইমপ্লিমেন্টেশন হচ্ছে, স্কিমগুলোর নাম চেঞ্জ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একসময় জওহরলাল নেহরু বা ইন্দিরা গান্ধীর নামে নাম ছিল, পরবর্তীকালে অটল বিহারী বাজপেয়ী বা তোমার দীনদয়াল উপাধ্যায় বা শ্যামাপ্রসাদ মুখার্জি, এদের নামে নাম হচ্ছে, অর্থাৎ নামের পরিবর্তন হচ্ছে। বা কিছু ক্ষেত্রে তো, ম্যাক্সিমাম ক্ষেত্রে তো আজকাল আমরা দেখতে পাচ্ছি সবকিছু প্রধানমন্ত্রীর দিয়েই হচ্ছে, বা ইভেন জীবিত অবস্থাতে স্টেডিয়ামের নামও প্রধানমন্ত্রীর নামেই হচ্ছে, যেটা আমরা খুব বেশি দেখিনি। বাট স্টিল আমরা কি দেখতে পাচ্ছি, যে নামটা পরিবর্তন হচ্ছে। ওকে ওকে ওকে, ঠিক আছে, এবার নামটা পরিবর্তন হচ্ছে, দেখো। কিন্তু যদি, এবং তার সঙ্গে সঙ্গে নামের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তোমার প্রিন্সিপালেরও পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি ভাবছো আগের সরকারের পলিসি খারাপ, তাহলে কি হচ্ছে, ইউনিডাইমেনশনাল পলিসি মেকিং এর অভাব ভারতকে তার যে লক্ষ্যমাত্রা তার দিকে পৌঁছাতে দিচ্ছে না। অর্থাৎ ইররেসপেক্টিভ অফ দ্য গভর্নমেন্ট, সকলে যদি ভাবতো যে দিস ইজ আওয়ার গোল, দিস ইজ ওয়ের উই মাস্ট রিচ, তাহলে কি হতো, যে সরকার বদলালেও আমাদের লক্ষ্যমাত্রা কিন্তু স্থির থাকতো। আমি যদি মনে করি যে আমার দেশে এই সালের পরে আর কোনো গরিব থাকবে না, এবং তার পরবর্তীতে সরকার চেঞ্জ হলো, সেই পলিসিটাকে, তার জন্য যে যে স্টেপস নেওয়া সেগুলোকে যদি কন্টিনিউ করা হতে পারে, কিন্তু দেখা গেল যে সরকার পরিবর্তন হলো, এই পুরো পলিসিটাই চেঞ্জ হয়ে গেল। এর ফলে কি হচ্ছে, যে ল্যাক অফ ইউনিডাইমেনশনাল অ্যাপ্রোচ ইন ইন পলিসি মেকিং, বা এটাকে আমরা এক কথায় বলে থাকি অ্যাড হকিজম। অ্যাড হক, আমরা বলি না যে অ্যাড হক সিস্টেম, ADHOC, অ্যাড হক ব্যবস্থা। এই অ্যাড হক ব্যবস্থা পলিসি মেকিং এর ক্ষেত্রে সবচেয়ে ডেঞ্জারাস। এর ফলে কি হচ্ছে, একটি সরকার আসছে, সে চলে যাচ্ছে, তার পলিসি গুলো আবার নতুন করে ইমপ্লিমেন্টেড হচ্ছে। কে সবচেয়ে বেশি সাফার করছে, সাধারণ মানুষ, এবং সেই সাধারণ মানুষ আলটিমেটলি তাদের জন্য, ফলে তাদের দারিদ্র দূর হচ্ছে না। এই কারণে কি বলছি, যে সরকার আসে সরকার যায়, বাট দ্য প্রবলেম রিমেইনস ইজ দ্য পভার্টি। এই জন্য বলা হয় যে এই যে ভিশিয়াস সাইকেল, পভার্টি, যে পুয়ার সে পুয়ার হচ্ছে, যে পুয়ার সে পুয়ারেস্ট হচ্ছে, যে রিচ সে রিচার হচ্ছে, যে রিচার সে রিচেস্ট হচ্ছে। এর ফলে কি হচ্ছে, যে ভারতের যে টপ 1%, তারা গোটা অর্থনীতির যে 53% রিসোর্সেস তাদের কাছে কুক্ষিগত। তুমি ভাবো, একটা দেশের গোটা সম্পদকে যদি আমি 100% ধরি, তার সব রিসোর্স, তার সমস্ত সম্পত্তি, অর্থাৎ টোটাল রিসোর্সেস এর 53% অনলি টপ 1% এর কাছে রয়েছে, আর টোটাল রিসোর্সেস এর অ্যারাউন্ড 76.3% টপ 10% এর কাছে রয়েছে। অর্থাৎ টপ 1% এর কাছে 53%, তারপরে 23.3%, তারপরের 9%-এর কাছে, আর বাকি থাকলো কত, 10%কে যদি আমি বাদ দিই, 90%। অর্থাৎ এই 90%কে ভোগ করতে লাগছে অনলি 23.something%। তাহলে ভাবো যে 53% of the total wealth is being enjoyed by only 1%. And সেক্ষেত্রে টপ লোয়ার যে 90% তাদের জন্য থাকছে অনলি 23.3%, আর মাঝখানে 9%, অর্থাৎ তথাকথিত উচ্চ মধ্যবিত্ত ক্লাসটা, যেটা ঠিক আছে, বা উচ্চবিত্ত, একটা তো একদম টপ লেয়ারে চলে গেল, রিচেস্ট সেকশন, ঠিক আছে। তারপরে সেকশনটাতে আসছে কারা, যে উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, এই সেকশনটা তাদের কাছে রয়েছে কতটা, তাদের কাছে অ্যারাউন্ড 23%। তারা 9% মাত্র সংখ্যাতে, কিন্তু সম্পদ তাদের কাছে 23.3%। ফলে যারা ডাউন ট্রডেন, এই যে 90% মানুষ, তাদের কথাটাকে ভাবো। তাহলে তুমি যখন দেশের অর্থনীতির কথাকে ওভারঅল বলবে, তখন অর্থনীতির সময় তোমাকে সবার আগে ভাবতে লাগবে কার কথা, এই 90% মানুষের কথা। কিন্তু আমরা মোস্ট অফ দ্য কেসেস আমরা কি দেখে থাকি, ভারতের বিচার হচ্ছে শুধুমাত্র উপরের 10% কে দিয়ে। অর্থাৎ একটা বড় শপিং মল হলো, একটা বড় স্টেডিয়াম হলো, একটা বড় তোমার বিশাল বড়
ইনফ্রাস্ট্রাকচারাল কিছু হলো, বা একটা বড় ব্রিজ হলো, কিন্তু তার চেয়ে তাতে একদম যে ডাউন ট্রডেন সেকশন তার কতটা ডেভেলপমেন্ট হলো, দ্যাট ইজ অ্যানাদার প্রবলেম। তারপরে আরেকটা কি সমস্যা রয়েছে, রিজিওনাল ডিসপ্যারিটি, অর্থাৎ ভারতের ক্ষেত্রে যেমন মানুষে মানুষে বৈষম্য রয়েছে, তেমনি অঞ্চলে অঞ্চলেও মারাত্মক ভাবে বৈষম্য রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু রাজ্য একদম পুয়ার, আবার কিছু কিছু রাজ্যে প্রচন্ড রকম ভাবে উন্নয়ন হচ্ছে, ঠিক আছে। এবং গভর্নমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে তার ক্ষেত্রেও তারাও এই বৈষম্যটাকে বেসিক্যালি কি করছেন, যে এই বৈষম্যটাকে শেষ করছেন না। এর ফলে আমরা দেখছি যে নর্থ ইস্টার্নের কোনো একটা স্টেটে যদি একটা সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাটা গত 2 বছর ধরেও কিন্তু মিটছে না। কিন্তু ওয়েরাজ অন্যান্য যে সমস্ত স্টেট, বিশেষ করে পশ্চিমাঞ্চলের যে রাজ্যগুলো রয়েছে, সেই রাজ্যগুলোর ক্ষেত্রে একের পর এক ডেভেলপমেন্টকে আমরা দেখতে পাচ্ছি, যার ফলস্বরূপ মুম্বাই বা গুজরাটের মতো, মহারাষ্ট্র বা গুজরাটের মতো স্টেট একদিকে ফুলে ফেপে উঠছে, আরেকদিকে মণিপুর 2 বছর ধরে পুড়ছে, আরেকদিকে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, এই ধরনের রাজ্যগুলো তারা মূল ভূখণ্ড থেকে কতটা দূরে রয়েছে। প্রত্যেক বছর ইন্ডিপেন্ডেন্স ডে আসে এবং ইন্ডিপেন্ডেন্স ডে সময় আমরা মেরা ভারত মহান, সারা ভারতকে এক করার কথা বলি, কিন্তু বেসিক্যালি তোমরা নর্থ ইস্টার্ন স্টেটস গুলোতে গেলে দেখতে পারবে যে হাউ মাচ ডিপ্রাইভড দে ফিল। তাহলে ভারতকে তার উন্নতির অন্তরায় অন্যতম একটা ফ্যাক্টর কাজ করছে কি, এই যে রিজিওনাল ডিসপ্যারিটি বা আঞ্চলিক বৈষম্য, এটাকেও আমাদের মাথায় রাখতে লাগবে। এছাড়া এই চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে আর যে ছোটখাটো, এবং তোমরা আরো 2-1টা পয়েন্ট বলেছিলে যে পুয়ার ইনফ্রাস্ট্রাকচার, ডেফিনেটলি পুয়ার ইনফ্রাস্ট্রাকচার এই ক্ষেত্রে আসবে। আর কি, ভারত বেশি এগ্রিকালচারের উপরে ডিপেন্ডেন্ট। আরেকটা কি, ভারতে একজন বললে যে ইন্ডাস্ট্রির গ্রোথ কম, দ্যাট ইজ ডেফিনেটলি অ্যানাদার প্রবলেম। ভারতের টেকনোলজির যে সমস্যাটা ছিল, ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে অবসলিট টেকনোলজি এখন আর প্রযোজ্য নয়, এখন যথেষ্ট উন্নত টেকনোলজি ভারতবর্ষের ক্ষেত্রে আসছে, ঠিক আছে। এরপরে যেটা, যে আমরা তো বিভিন্ন র্যাঙ্ক গুলোকে পড়লাম, কিন্তু তারপরে আমাদের যেটা জানতে লাগবে যে ভারতের জিডিপি তে সবচেয়ে বেশি কন্ট্রিবিউটর, ভারতের সবচেয়ে বেশি মানুষ কোন সেক্টরে রয়েছে। 60% আমাদের টোটাল পপুলেশন দে আর ইনভলভ, বা 70% অলমোস্ট হাউস হোল্ডস তারা হচ্ছে রুরাল এলাকাতে থাকে, এবং তাদের মধ্যে 60% অফ দ্য টোটাল পপুলেশন দে আর এনগেজড ইন এগ্রিকালচার, ওয়ারাস এগ্রিকালচার মাত্র 18%, বা এটা ভ্যারি করে, মোটামুটি 16 থেকে 19%-এর মধ্যে ভ্যারি করে। বর্তমানে আমরা যদি দেখে থাকি 18% অফ দ্য টোটাল জিডিপি, অর্থাৎ জিডিপির মাত্র 18%কে কেটার করছে কে, এগ্রিকালচার। আর সবচেয়ে বেশি ভারতবর্ষ করছে কে, সার্ভিস সেক্টর, যেখানে লোক রয়েছে সবচেয়ে কম, মানে আইটি সেক্টর, বিভিন্ন হসপিটালিটি, ঠিক আছে, ট্যুরিজম, বিভিন্ন যে সার্ভিসেস রয়েছে, সেই সার্ভিস সেক্টরে লেস দ্যান 10% অফ দ্য টোটাল পপুলেশন ইজ এনগেজড, বাট সার্ভিস সেক্টর ইজ কন্ট্রিবিউটিং অলমোস্ট 54% অফ দ্য টোটাল জিডিপি। তাহলে এই যে বৈষম্য শুধুমাত্র অঞ্চলে অঞ্চলে নয়, বৈষম্য শুধু মানুষে মানুষে নয়, সবচেয়ে বড় বৈষম্য আমরা সেক্টরেও দেখতে পাচ্ছি, যেখানে সবচেয়ে বেশি লোক রয়েছে এগ্রিকালচারে, অথচ এগ্রিকালচার আমাদের জিডিপিতে কন্ট্রিবিউট করছে সবচেয়ে কম। আর সবচেয়ে কম রয়েছে সার্ভিস সেক্টরে, তারা কন্ট্রিবিউট করছে অ্যারাউন্ড 54%। তাহলে আরো একটা ইনফরমেশন আমরা কি পেলাম, যে জিডিপিতে কোন সেক্টর সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে, দ্যাট ইজ সার্ভিস সেক্টর। তাহলে মাঝখানে কে পড়ে থাকলো, অ্যারাউন্ড 26 to 28% নিয়ে, সেটা হলো ইন্ডাস্ট্রি। অর্থাৎ ভারতবর্ষে একটা এগ্রেরিয়ান ইকোনমি বলা হয়, যে কৃষিভিত্তিক দেশ। তার প্রধান কারণ যে ভারতবর্ষে সবচেয়ে বেশি মানুষ কৃষি বা অ্যালায়েড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছে। কৃষির সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে তারা ডেয়ারি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, এই সমস্ত যেগুলো কৃষির সঙ্গে যুক্ত, তার মধ্যে তারা জীবিকা নির্বাহ করে থাকেন 60%-এর উপরে, ঠিক আছে। কিন্তু তা মাত্র 18% জিডিপি কে কন্ট্রিবিউট করতে পারছে। অর্থাৎ সেক্টর ওয়াইজ যে ডিসপ্যারিটি, দ্যাট ইজ অ্যানাদার রিজন যে ভারতবর্ষ এরকম অর্থনৈতিক ভাবে এখনো দুর্বল। এখনো আমরা যতই চিল্লাই, যতই জিডিপি কে নিয়ে কথা বলি, স্টিল উই ক্যান নট ক্লেইম যে উই আর আ ডেভেলপড নেশন, যতক্ষণ না পর্যন্ত ভারতবর্ষে হাঙ্গারের সমস্যা সমাধান হবে, যতক্ষণ না পর্যন্ত ভারতের পভার্টি ইস্যুটাকে সেটেলড হবে, যতক্ষণ না পর্যন্ত ভারতবর্ষ পার ক্যাপিটা ইনকামে সারা বিশ্বে প্রথম 10-এর মধ্যে আসতে পারবে,
ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষ আমরা বলতে পারবো না যে ইটস আ ডেভেলপড নেশন। ভারতের সম্ভাবনা প্রচুর রয়েছে, কিন্তু ভারতের চ্যালেঞ্জেস আরো বেশি। এক্ষেত্রে জাতপাতের সমস্যা, এক্ষেত্রে ধনী দরিদ্র বৈষম্যের সমস্যা, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অঞ্চলে অঞ্চলে সমস্যা। এক জায়গার একের পর এক উন্নতি হচ্ছে, আরেক জায়গায় পিছিয়ে পড়ছে ক্রমাগত। আর হচ্ছে সেক্টর স্পেসিফিক সমস্যা। সেক্ষেত্রে দেখছি যে সবচেয়ে বেশি কন্ট্রিবিউটরি ফ্যাক্টর কার? জিডিপি তে মানে সার্ভিস সেক্টরে, যেটা কি 53%, 54%। এগ্রিকালচার কত? অনলি 18-19%। ঠিক আছে, এতটা অব্দি আমরা মোটামুটি আজকে এই চ্যাপ্টারটা থেকে জানলাম। আরো একটা জিনিসকে বললাম যে আমরা জিনি কোএফিসিয়েন্টের কথা বললাম, যে ইকোনমিক ইনইকুয়ালিটির ক্ষেত্রে এটাকে এটা মাপার ক্ষেত্রে সাহায্য করে থাকে। ঠিক আছে, এই মোটামুটি আজকে আমাদের যে তোমার যে আজকে প্রথম যে চ্যাপ্টারটা ইকোনমিক, যে বেসিক চ্যাপ্টার, বেসিক ইকোনমি, সেটা আজকে আমাদের এটা আলোচনা করলাম। নেক্সট ক্লাস আমি তোমাদের এই, যেহেতু তোমরা জানো যে এখান থেকে ইকোনমিক থেকে খুব বেশি আমাদের পড়া করতে হবে না, আমি চেষ্টা করবো 3টে ক্লাসের মধ্যে শেষ করার জন্য। আমাদের পরশুদিন পরবর্তী ক্লাসটাকে আমরা করব নেক্সট আমাদের ইকোনমির ক্লাস। এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন থাকলে আমি তারপরে আরেকটা চ্যাপ্টারে এবার ঢুকবো। তার আগে তোমাদের যদি এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে করতে পারো। ইন্ডিয়ান ইকোনমির বেসিক ফিচার্স থেকে কোনো যদি প্রশ্ন থাকে সেটা তোমরা আমাকে করতে পারো। ওকে, ক্লিয়ার, ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। এবার তোমাদের আরেকটা যেটা বলে রাখি, যে আমি তোমাদেরকে একটা ডেটা শিট দিয়ে দেব, যে বিভিন্ন ইন্ডেক্স গুলো, অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটা ইউএনডিপি প্রিপেয়ার করে থাকে। এই প্রশ্নটাও জিজ্ঞেস করা হয়ে থাকে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর ক্ষেত্রে ইন্ডেক্স কারা প্রিপেয়ার করে থাকে, তাতে সুইজারল্যান্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম থেকে থাকে, তাতে ভারতের স্থান কত, জেন্ডার ইকুয়ালিটির ক্ষেত্রে ভারতের স্থান কত, উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে ভারতের স্থান কত। এই জিনিসগুলোকে আমরা কি করব, একটা ডেটার মধ্যে আলাদা করে এগুলো বোঝানোর কিছু নেই, আমি একটা শিটের মধ্যে তোমাদেরকে দিয়ে নোট হিসেবে সেটাকে দিয়ে দেবো। ঠিক আছে, এটা তোমরা কয়েকদিনের মধ্যে পেয়ে যাবে। ম্যাক্সিমাম 4টা ক্লাসের মধ্যে আমরা ইকোনমি শেষ করে ফুল নোট একসঙ্গে তোমাদেরকে, ওরকম টপিক ধরে ধরে আমি দেবো না, তোমাদেরকে ইনফরমেশন আমি প্রচুর দিয়ে দেবো, সেটাকে ক্লাসে এক্সপ্লেন করে দেবো। সেটার থেকে ইউল গেট 100% কোয়েশ্চেন কমন। ঠিক আছে, নেক্সট আমরা এর পরবর্তী যেটা চ্যাপ্টার, সেই পরবর্তী চ্যাপ্টারটাতে চলে আসছি, দ্যাট ইজ আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব। বেকারত্ব চ্যাপ্টারটা আসছে, এবং বেকারত্ব অ্যানাদার ভেরি ইজি চ্যাপ্টার। যে বেকারত্বর যে সংজ্ঞাটা, বেকারত্ব সংজ্ঞাটাকে হচ্ছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ ওইসিডি। ওইসিডি, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, তারা কি করে, যে তারা এমপ্লয়মেন্টের একটা ডেফিনিশনকে দিয়ে থাকে। এমপ্লয়মেন্টের বেকার, আনএমপ্লয়মেন্টের বেসিক্যালি আনএমপ্লয়মেন্ট আর এবং এমপ্লয়মেন্টের মধ্যে বেসিক্যালি পার্থক্য কি, অর্থাৎ তোমাকে একটা সার্টেন এজে বিলং করতে হবে যখন ইউ হ্যাভ অ্যাটেইনড দ্যাট এমপ্লয়েবল এজ। অর্থাৎ ভারতবর্ষে আমরা জানি যে 14 বছর পর্যন্ত ম্যান্ডেটরি এডুকেশন, তোমার রাইট টু এডুকেশন। 14 বছরের মধ্যে তুমি যদি কোনো কাজে নিযুক্ত হও তাহলে সে হচ্ছে চাইল্ড লেবার। তাহলে ভারতে 14 বছর পর্যন্ত নিশ্চয়ই কোনো তোমার কর্মক্ষম তোমাকে ধরা হবে না, তাহলে কি 14+, অর্থাৎ 15 বছর থেকে তোমাকে ধরা হচ্ছে কর্মক্ষম। কত অবধি? আমাদের দেশে রিটায়ারমেন্ট আমরা গভর্নমেন্টের ক্ষেত্রে দেখে থাকি 60 বছর, অনেক সময় এটাকে 62 বছর করা হয়ে থাকে, 65 বছর করা হয়ে থাকে, মোর অর লেস 65 আমরা দেখছি যে আমাদের মোটামুটি যে ইকোনমিক যে প্রোডাক্টিভিটি, আমাদের যে ওয়ার্কিং এবিলিটি, সেটা ম্যাক্সিমাম স্তরে থাকে বলে 15 থেকে 65 বছর এই সময়সীমাটাকে আমরা এমপ্লয়াবিলিটির এজ বলে ভাবি। অর্থাৎ তোমাকে এই সময়সীমার মধ্যে হতে হবে, তোমাকে কি করতে হবে, যে তোমার কাজের জন্য উইলিং হতে হবে। এবার তোমার বাড়িতে প্রচুর পয়সা, ঠিক আছে, তোমার কোনো অভাব নেই, ইউ আর নট উইলিং টু ওয়ার্ক, তাহলে তুমি কেন বেকার হিসেবে বা আনএমপ্লয়েড হিসেবে তোমাকে কনসিডার করা হবে? তাহলে তোমাকে হচ্ছে ইউ হ্যাভ টু বি উইদিন সার্টেন এজ, দ্যাট ইজ নাম্বার 1 ক্রাইটেরিয়া। ইউ হ্যাভ টু বি উইলিং টু ওয়ার্ক, অর্থাৎ তোমাকে কাজ করার জন্য আগ্রহী হতে হবে। তোমার কাজের কোনো প্রয়োজনই নেই, তাহলে তুমি কেন কাজের জন্য তাহলে তোমাকে কেন বেকার করা হবে? এবং কি, যে তোমাকে বলা হচ্ছে কি, যে তোমাকে কিন্তু তুমি ও একটা সার্টেন পিরিয়ড, অর্থাৎ তোমার যখন সার্ভে করা হচ্ছে
সেই সময়টাতে তুমি কোনো কাজ পাচ্ছ না। তাহলে বেকার যে আনএমপ্লয়েড, এই ডেফিনেশনটা কে দিয়েছেন? OECD, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তার সংজ্ঞাতে কি কি প্যারামিটার্স রয়েছে, তার সংজ্ঞাতে প্যারামিটার্স গুলো কি কি রয়েছে একটু পরে করছি। হ্যাঁ, তার ফার্স্ট হচ্ছে কি যে তোমাকে একটা ইউ হ্যাভ টু বি উইথ সার্টেন এজ। সেই এজটা কত আমি বলেছি আমাদের দেশে 15 to 65। তোমাকে আর কি কি হতে হবে, যে তোমাকে উইলিং টু ওয়ার্ক হতে হবে, ঠিক আছে? কিন্তু তুমি কাজ পাচ্ছ না, তাহলে তুমি হচ্ছে আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে? এবার আনএমপ্লয়মেন্ট ইজ ওয়েন অ্যান ইন্ডিভিজুয়াল হু ইজ নট এমপ্লয়েড অ্যান্ড সিকিং এমপ্লয়মেন্ট। অর্থাৎ তুমি কর্মক্ষম, তুমি কাজ চাইছো কিন্তু তুমি কাজ পাচ্ছ না, দেন ইউ আর বেসিক্যালি আনএমপ্লয়েড। তাহলে আনএমপ্লয়েড এর ক্ষেত্রে আমাদের কতগুলো দু একটা সংজ্ঞাকে খালি মাথায় রাখতে লাগে বা ফর্মুলাকে মাথায় রাখতে লাগে, তার বেশি কিচ্ছু লাগবে না, ঠিক আছে? তাহলে আমার দেশে লেবার ফোর্স এই শব্দটার কথাটা কি? আমার ধরো দেশের জনসংখ্যা মনে করো হচ্ছে 100। সেই 100-র মধ্যে বেসিক্যালি এই যে আমি এমপ্লয়মেন্ট এজ বললাম 15 থেকে 65, তাহলে লেবার ফোর্স কোনটা? 15 থেকে 65-র মধ্যে তারা কাজ চাইছে, দে আর উইলিং টু ওয়ার্ক, ঠিক আছে? এবং তারা কর্মক্ষম, তাহলে দে বিলং টু আওয়ার লেবার ফোর্স। তাহলে এই যে লেবার ফোর্স, এটা যদি আমার দেশের টোটাল জনসংখ্যা মনে করো 100-র মধ্যে সাপোজ 60 জন হয়েছে এরকম লেবার, মানে তারা উইলিং এবং তারা এবল এবং তারা উইদিন দ্যাট সার্টেন এজ, তাহলে আমি দেশের লেবার ফোর্স কতজনের পাচ্ছি? 60। এই যে 60 লেবার ফোর্সের মধ্যে, অর্থাৎ তারা সার্টেন এজের মধ্যে বিলং করছে, দে আর এবল টু ওয়ার্ক, দে আর উইলিং টু ওয়ার্ক, কিন্তু তাদের মধ্যে মাত্র 30 জন কাজ পাচ্ছে। তাহলে 60 জন ছিল আমার লেবার ফোর্স, তাহলে তার মধ্যে অ্যাকচুয়াল কাজ পাচ্ছে হচ্ছে 30 জন। তাহলে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট বা LFPR শব্দটার মানে আমার কি দাঁড়ালো? শব্দটার মানে দাঁড়ালো গিয়ে যে LFPR বা লেবার ফোর্স পার্টিসিপেশন রেট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পার্সেন্টেজ অফ পারসনস ইন দ্য লেবার ফোর্স, ঠিক আছে? percentage of persons in the labor force working or seeking or available for work in the population, ঠিক আছে? আমি আরো দুটো ডেফিনিশন তোমাদের সঙ্গে শেয়ার করছি, তারপর তোমাদের ক্লিয়ার হবে। There are 3 total terms in this regard. Number 1 is unemployment rate. আনএমপ্লয়মেন্ট রেটটা কি? আমার লেবার ফোর্স কতজন আছে সেটাকে আমি বের করলাম আমার পপুলেশন থেকে। এই পপুলেশনের মধ্যে মনে করো যে আমার 100 হচ্ছে টোটাল পপুলেশন, ঠিক আছে? তাহলে এই 100 পপুলেশনের মধ্যে 30 জন হচ্ছে আমার বেকার বা আনএমপ্লয়েড। তাহলে আমি এই 30 জনকে কি টোটাল পপুলেশনের নিরিখে বলবো যে আমার তাহলে দেশে আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 30%? নো, আমাকে দেখতে লাগবে যে 100 পপুলেশন যদি থাকে তার মধ্যে লেবার ফোর্স কত ছিল? লেবার ফোর্স ছিল 60। তাহলে এই 60-র মধ্যে 30 হচ্ছে আমার সাপোজ আনএমপ্লয়েড, তাহলে 50% হচ্ছে আমার আনএমপ্লয়মেন্ট রেট, তাই তো? অর্থাৎ আমি টোটাল পপুলেশনের কথা এক্ষেত্রে কনসিডার করছি না, বরং লেবার ফোর্সের কথা কনসিডার করছি, ঠিক আছে? এরপরে আমি দেখব যে আমার দেশে 100 পপুলেশন, তার মধ্যে 30 জন বেসিক্যালি কাজ করছে, লেবার ফোর্স 60 জন, 30 জন কাজ করছে। তাহলে দ্যাট ইজ ওয়ার্কিং পপুলেশন রেশিও। অর্থাৎ ওয়ার্কিং পপুলেশন রেশিও মানে কতজন কাজ করছে সেটা টোটাল পপুলেশনের কত ভাগ, অর্থাৎ উপরে গেল 30, লবে গেল 30, হরে গেল টোটাল পপুলেশন 100, অর্থাৎ 3:10 ইজ মাই ওয়ার্কার পপুলেশন রেশিও বা WPR। প্রথম গেল আনএমপ্লয়মেন্ট রেট বা ইউআর, তারপরে গেল WPR, তারপরে হচ্ছে LFPR বা লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। এটা কি? এটা হচ্ছে পার্সেন্টেজ অফ পারসনস ইন দ্য লেবার ফোর্স ইন দ্য পপুলেশন, ঠিক আছে? তার মানে কতজন লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, অর্থাৎ বেসিক্যালি আমার লেবার ফোর্সটা আমার পপুলেশনের কত শতাংশ সেটা হচ্ছে আমার LFPR। এবং এই LFPRটা কিন্তু যত আমার বাড়বে তত আমার ইকোনমিক প্রোডাক্টিভিটি কিন্তু বাড়তে থাকবে। তুমি মনে করো এমন একটা দেশে তুমি গেছো, দেখো যে তুমি এমন একটা দেশে গেছো যে দেশে 65-র উপরের মানুষের সংখ্যাটা খুব বেশি, বা এমন একটা দেশে গেছো
বা সেই দেশেই মনে করো যে সেই দেশে 14র নিচে বা কর্মক্ষম নয় এইরকম জনসংখ্যাটা খুব বেশি, তাহলে সেই দেশে আমরা কি ভবিষ্যৎটাকে আমরা কি বলতে পারি, যে মানে সেই দেশের বর্তমানটাকে আমরা কি বলতে পারি, যে সেই দেশের বর্তমানে প্রোডাক্টিভিটি কিন্তু কম হবে। কারণ কারণ সেই দেশের ম্যাক্সিমাম লোক কর্মক্ষম যে এজটা 15 থেকে 65 এর বাইরে তাদের বয়স, অর্থাৎ 65-র উপরে, মনে করো 80 বয়স, তাহলে সে তো আর কাজ করতে পারবে না। দেশের পুরো যে প্রোগ্রেস, দেশের পুরো যে প্রোডাকশন, পুরো যে ওয়ার্কিং, তার মধ্যে ফাংশন করতে পারবে না, বা যে 10 বছর সেও ফাংশন করতে পারবে না। কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি যে সেই দেশের, মনে করো যে সেই দেশের মানে একটা খুব বড় সংখ্যক লোক তারা হচ্ছে 70 থেকে 80-র মধ্যে বিলং করছে, এবং একই সঙ্গে সেই দেশের খুব বড় সংখ্যক লোক 5 থেকে 14-র মধ্যে বিলং করছে। তাহলে এই কথাটা আমরা বলতে পারি যে আগামী 10 বছর পরে এই দেশের একটা বড় সংখ্যক লোক তারা কি হবে, তারা কিন্তু দে উইল বি ডেড, এবং একটা বড় সংখ্যক তারা কিন্তু প্রোডাক্টিভ এজে চলে আসবে। অর্থাৎ এই দেশটা আজকে খুব ভালো একটা ওয়ার্কিং কন্ডিশনে না থাকলেও এই দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা বলছে যে সামনের ডেটে এর লেবার ফোর্স পার্টিসিপেশন রেটটা কিন্তু বেশি হবে আজকে যেটা কম রয়েছে। কারণ আজকে এর যে লেবার ফোর্স তার পপুলেশনের তুলনায় অনেকটা কম রয়েছে, অর্থাৎ 15 থেকে 65 প্রোডাক্টিভ এজে তার সংখ্যা বর্তমানে কম, কিন্তু 10 ইয়ার্স ডাউন দ্য লাইন তার কিন্তু এটা বেড়ে যাবে, কারণ একটা সংখ্যক মারা যাবে, একটা সংখ্যক কর্মক্ষম হবে। তার ফলে কি হবে, যে তার পপুলেশন একদিকে কমবে এবং একদিকে কি হবে, বেশ কিছু সংখ্যক মানুষ তারা কর্মক্ষম হবে, অর্থাৎ তার প্রোডাক্টিভ রেটটা অনেক বাড়বে। সো সেই দেশের কিন্তু সামনের দিকটা, তার সেই ফিউচারটা কিন্তু তার ব্রাইটার হতে পারে। অর্থাৎ লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, LFPR, আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। এই তিনটে আপাতত ক্লিয়ার হলো। তাহলে একটা হলো আনএমপ্লয়মেন্ট রেট, একটা হলো তোমার আমার কি বলে ওয়ার্কার পপুলেশন রেট, এবং আরেকটা কি LFPR বা লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। এইগুলো পুরো ক্লিয়ার? কে আমাদের ডিটারমিন করে থাকে এই আনএমপ্লয়মেন্টের ডেফিনেশনটা কে দিয়েছিল? OECD, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট, এটাও দিয়ে দিতে পারে। এতটা অব্দি ক্লিয়ার তোমাদের? স্যার আনএমপ্লয়মেন্ট রেটটা একবার বলবেন? আনএমপ্লয়মেন্ট রেট কোনো ব্যাপার না। আনএমপ্লয়মেন্ট রেট বেসিক্যালি কি, ইট ইজ দ্য পার্সেন্টেজ অফ পার্সনস আনএমপ্লয়েড অ্যামং দ্য পার্সনস ইন দ্য লেবার ফোর্স। অর্থাৎ তুমি যদি বলো যে তোমার দেশে জনসংখ্যা 100 এবং জনসংখ্যার মধ্যে 100-র মধ্যে তোমার আনএমপ্লয়েড হলো হচ্ছে 30, তাহলে তোমাকে বলা হলো যে আনএমপ্লয়মেন্ট রেট করতে। তুমি কি করলে, যে 100 জনের মধ্যে 30 জন বেকার, কিন্তু তুমি ভুল করলে। এই 100 জনের মধ্যে সবাই তো কর্মক্ষম নয়, অর্থাৎ কারা কারা এমপ্লয়েবল বা কারা কারা চাকুরিযোগ্য কি, অর্থাৎ তোমার লেবার ফোর্স, সেই লেবার ফোর্স কত, সেটা ছিল হচ্ছে 60। তখন তোমাকে আনএমপ্লয়মেন্ট রেট বার করতে লাগবে। তার মানে তোমাকে 60-র মধ্যে লেবার ফোর্স যা ছিল তার মধ্যে কত তোমার হচ্ছে আনএমপ্লয়েড বা বেকার, অর্থাৎ 60-এর মধ্যে 30, দ্যাট ইজ ইওর আনএমপ্লয়মেন্ট রেট। ঠিক আছে? এবার তোমার এই যে 30 জন রয়েছে, 30 জন আনএমপ্লয়েড গেল, আর টোটাল লেবার ফোর্স হচ্ছে 60, তার মানে বাকি যে 30 জন তারা হচ্ছে কাজ করছে, অর্থাৎ WPR হচ্ছে এই যে কাজ করছে ওয়ার্কিং পপুলেশন, তারা টোটাল পপুলেশনের কতটা, তাহলে 30/100, দ্যাট ইজ ওয়ার্কার পপুলেশন রেট। ঠিক আছে? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ওকে। এরপরে আমাদের দেশে বেসিক্যালি 3 রকম মেজারমেন্ট অ্যাপ্রোচ থাকে। একটা হচ্ছে যে ইউজুয়াল স্ট্যাটাস, একটা ডেইলি স্ট্যাটাস, একটা হচ্ছে উইকলি স্ট্যাটাস। এগুলো তোমাদের না মানে এই পরীক্ষার জন্য দরকার নেই, WBCS এর ক্ষেত্রে উইল ডিসকাস লেটার, যে সমস্ত আলোচনা আমরা করব। ভারতবর্ষের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যা সেটা কি, যে ভারতবর্ষে এই যে আমি বললাম যে 60% উপরে মানুষ এগ্রিকালচারের ক্ষেত্রে রয়েছে, অথচ এগ্রিকালচার ভারতবর্ষের টোটাল জিডিপির মাত্র 18% তারা বিয়ার করছে। জিডিপির অনলি 18% হচ্ছে এগ্রিকালচার রেসপন্সিবল। তাহলে এতগুলো লোক থেকে প্রোডাক্টিভিটি ওইটুকু 18%। তাহলে এই যে 18% জিডিপি, বেসিক্যালি 18%, সেটা কিন্তু আমার এই 60% লোকের প্রয়োজন ছিল না। বেসিক্যালি দেখা যাবে যে এগ্রিকালচার থেকে যদি 30%, 50% মানুষ অন্য জবে শিফট করে যায়, অর্থাৎ আজকে যে 60% রয়েছে তার 50% যদি অন্য জায়গায় চলে যায়,
অর্থাৎ টোটাল পপুলেশনের 30% যদি এগ্রিকালচারে থাকে, এগ্রিকালচারাল যে প্রোডাক্টিভিটি জিডিপিতে খুব বেশি পার্থক্য হবে নয়, 18% আশেপাশেই থেকে যাবে। অর্থাৎ এতটা মানুষ এগ্রিকালচারে থেকেও তারা প্রোডাক্টিভলি কিছু পার্টিসিপেট করতে পারছে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা বাড়ির যে 2 বিঘা জমি রয়েছে, সেই 2 বিঘা জমিতে বাবা এবং বড় ছেলে মিলে কাজ করে, সেটাই যথেষ্ট ছিল। কিন্তু ছোট ছেলে বেকার, ছোট ছেলে কোনো চাকরি পায় না, সে কি করলো, সে চাকরি না পেয়ে ওই এগ্রিকালচারের মধ্যে যুক্ত হলো। এর ফলে কি হচ্ছে, আগে 2 বিঘা জমিতে চাষ করতো বাবা এবং বড় ছেলে, তার যে প্রোডাকশন হতো, এখন ওই সেম জমি রয়েছে এবং সেম জমিতে এবং সেই সেম জমিতে তোমার কে জয়েন করে গেল, কে তখন হচ্ছে তোমার ছোট ছেলে জয়েন করলো। এবার ছোট ছেলে জয়েন করার পরেও কিন্তু কোনো রকম ভাবেই তোমার প্রোডাক্টিভিটি বাড়লো না, তোমার ওই 2 বিঘা জমির থেকে যা টোটাল প্রোডাকশন হতো তাই হতো। এর ফলে ভারতে যে এই যে ছদ্মবেশী বেকারত্ব বা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, এটা একটা বিরাট সমস্যা। এবং এটা কোন সেক্টরে দেখা যায়, সবচেয়ে বেশি দেখা যায় এটা হচ্ছে এগ্রিকালচারের ক্ষেত্রে, যে এত মানুষ এনগেজড রয়েছে কিন্তু প্রোডাক্টিভিটি খুব কম। এর ফলে ওই মানুষগুলো তারা যদি অন্য জায়গায় তারা যদি রাইটফুলি এমপ্লয়েড হতেন, তাহলে দেখা যেত যে এই সেক্টরটার এগ্রিকালচারের প্রোডাক্টিভিটি এমন কিছু কমতো না। অর্থাৎ দ্য ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট ইজ দ্য প্রবলেম অফ হুইচ সেক্টর, এগ্রিকালচার সেক্টর। ভারতবর্ষে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে, তখন একজনকে বলছিল যে স্কিল ডেভেলপমেন্টের কথাটা, যে স্কিল ডেভেলপমেন্ট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস ইন ইন্ডিয়া। স্কিল ডেভেলপমেন্ট, তুমি পড়াশোনা করেছো কিন্তু তোমার পড়াশোনার সঙ্গে বেসিক্যালি চাকরির কোনো সম্পর্ক নেই। আমি সবসময় একটা কথাকে বলে থাকি যে বেসিক্যালি কি, যে ভারতবর্ষে ন্যাশনাল এডুকেশন পলিসি রয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম ভারতবর্ষে কি থাকা উচিত, ন্যাশনাল এমপ্লয়মেন্ট পলিসি। আমরা বলছি যে ভোকেশনাল এডুকেশন, কোথায় ভোকেশনাল এডুকেশন? আলটিমেটলি তুমি যেটা শিখছো তার বাস্তব ক্ষেত্রে কতটা সেটা কাজে লাগছে, দ্যাট ইজ কোয়েশ্চেনেবল। কতটুকু কাজে লাগছে, তুমি স্কুল লাইফে যেটা পড়েছো বা তুমি কলেজ লাইফে যেটা পড়ছো, তোমার এমপ্লয়মেন্ট পাওয়ার জন্য সেটা বেসিক্যালি, বা এমপ্লয়মেন্ট পাওয়ার পরে সেটা কতটা কাজে লাগছে, নাথিং। তাহলে ভারতবর্ষে বেসিক্যালি যে কি হচ্ছে, আজকে এই যে অটোমেশনের যুগ, এআই এর যুগ, রোবোটিক্স এর যুগ, এখন নতুন নতুন জব আসছে, নতুন নতুন ডিমান্ড বাড়ছে। একটা জবের যে ডিমান্ড, ক্রাইটেরিয়া, রিকোয়ারমেন্ট, সেগুলো বাড়ছে। কিন্তু সেই সঙ্গে তুমি সাধারণ মানুষ যেগুলো পড়াশুনো করছে তার কোনো বেসিক্যালি মিল নেই। অর্থাৎ তুমি টেকনিক্যালি ওই জবটার জন্য সুটেবল নও। অর্থাৎ ওই জবটার যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টটা তোমার মধ্যে নেই, কারণ তোমার এডুকেশনটা, তোমার যে আপব্রিঙ্গিংটা, তোমার যে একাডেমিক যে কোয়ালিফিকেশনটা, সেটা ওই জবের যে নেসেসিটি, যেটা ওই জবের রিকোয়ারমেন্ট, সেটাকে কেটার করছে না। এর ফলে ন্যাচারালি তুমি কি হচ্ছ, যে ইভেন দো দেয়ার ইজ এ জব বাট ইউ আর নট এলিজিবল টু গেট দ্যাট জব, তুমি সেই জবটা পাওয়ার যোগ্য নয়। এর ফলে কি হচ্ছে, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট হচ্ছে, যেটা কাইন্ড অফ টেকনিক্যাল আনএমপ্লয়মেন্টও বটে। ভারতবর্ষের ক্ষেত্রে দিস ইজ দ্য বিগেস্ট সোর্স অফ আনএমপ্লয়মেন্ট। তাহলে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট আমরা কি বলতে পারি, যে this arises when there is a mismatch between the worker skill and availability of jobs in the market। ঠিক আছে, এবং এটা ভারতবর্ষে বর্তমানে সবচেয়ে বড় হিসেবে দেখা যায়। এছাড়া আরো অন্যান্য রয়েছে যেগুলো তোমাদের অত ডিটেলসে মানে WBCS এর জন্য না জানলেও জানতে অবশ্যই হবে, কিন্তু এই পরীক্ষাগুলোর জন্য তোমাদের না জানলেও হবে। ভালনারেবল আনএমপ্লয়মেন্ট, টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট, বললাম যে অলমোস্ট সেক্ষেত্রে যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে বাট তুমি এখনো পিছিয়ে রয়েছে। যেমন ধরো কম্পিউটার এসেছিল যখন, তখন বহু মানুষ কম্পিউটার না জানতে পেরে তারা কর্মচ্যুত হয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে যে এআই, তুমি একটা 50 বছরের উপরের লোক, সে মনে করছে যে তার পক্ষে আর এআই বোঝা সম্ভব নয়, অথচ এআই না বুঝলে বা এআই এর কাজ না জানলে তার চাকরিটাকে টিকিয়ে রাখার সমস্যা। এর ফলে কি হচ্ছে, যে টেকনোলজি যেটা ডিমান্ড করছে অলমোস্ট ইটস অ্যান অফশুট অফ স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, এছাড়া সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, এগুলো বিভিন্ন রয়েছে। আমাদের WBCS এর ক্ষেত্রে আমরা এই কোর্স এগুলোকে ডিটেলস আমরা আলোচনা করি। এবং আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব দূরীকরণের জন্য সরকারের বিভিন্ন সময় অনেকগুলো পরিকল্পনা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা, যেটা বারংবার করে পরীক্ষায় দিয়েছে, দ্যাট ইজ হোয়াট, ট্রাইসেম, ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট। ট্রাইসেম কবে শুরু হয়েছিল? 1979 সালে। 1979 সালে ট্রাইসেম শুরু হয়েছিল। এরপরে হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1980 সালে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। 1980 সালে আর একটা শুরু হয়েছিল ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। 1989 সালে জহর রোজগার যোজনা। ঠিক আছে,
এগুলো মোটামুটি আমি তোমাদেরকে নোটের মধ্যেও দিয়ে দেবো। আরেকবার মনে করো ট্রাইসেম কত সালে শুরু হয়েছিল, 1979-এ। এটা কিন্তু বারংবার করে পরীক্ষায় দেয়। IRDP ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম কবে শুরু হয়েছিল, 1980-তে। 1980 এরপরে কি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, এটা কবে শুরু হয়েছিল, সেম 1980। জহর রোজগার যোজনা দ্যাট ইজ অলসো দ্যাট স্টার্টেড ইন কবে, 1989। মোটামুটি এই জিনিসগুলো আমাদেরকে জানতে লাগবে। এছাড়া এর পরবর্তীকালে যে MGNRGA জানি যে আমাদের একটা রেভলিউশনারি স্কিম, দ্যাট স্টার্টেড ইন 2005। যে দীনদয়াল অন্তোদয় যোজনা, ঠিক আছে, এবং সেটা পরবর্তীকালে ন্যাশনাল লাইভলিহুড মিশন, এগুলো সবগুলোই হচ্ছে 2013 সালে, ঠিক আছে। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট মিশন দ্যাট স্টার্টেড ইন 2014। স্টার্টআপ স্কিম, স্টার্টআপ ইন্ডিয়া স্টার্টেড ইন 2016। এই জিনিসগুলোকে আমাদের জানতে লাগবে। আরো একবার তোমাদের জন্য বলে রাখি যে ট্রাইসেম কবে, 1979 সালে। IRDP কবে, IRDP 1980 সালে। ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম কবে, 1980 সালে। জহর রোজগার যোজনা, অ্যানাদার কোয়েশ্চেন যেটা বারংবার করে আসে, 1989 সালে। সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা 2001 সালে। MGNRGA 2005 সালে। এছাড়া যে NRLM বা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, সেটা কবে, 2013 সালে, ঠিক আছে। স্টার্টআপ ইন্ডিয়া 2016। তাহলে মোটামুটি আনএমপ্লয়মেন্টের আমরা 3টে রেট পড়লাম, কি কি, WPR, একটা LFPR, একটা UR বা আনএমপ্লয়মেন্ট রেট। আনএমপ্লয়মেন্টের কে ডেফিনিশন দেয় সেটা সম্পর্কে পড়লাম। ভারতবর্ষে NSSO, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্টকে মেজার করে থাকে। এই প্রশ্নটা কিন্তু আসে। আগে এটাকে অর্গানাইজেশন বলা হতো, এখন ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস বলা হয়ে থাকে। তাহলে ভারতবর্ষে এটা মেজার করে হচ্ছে বেকারত্বের পরিমাণটা। ভারতবর্ষে সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো আনএমপ্লয়মেন্ট কি কি, একটা হলো স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টটা কি, যখন তোমার মধ্যে যে স্কিলটা রয়েছে আর যে কাজটার জন্য যে স্কিল সেটটা চাওয়া হচ্ছে, দোজ টু আর ডিফারেন্ট। এবং এর ফলে কি হচ্ছে, স্কিল মিসম্যাচের জন্য বা দক্ষতার যে মিসম্যাচ, এই বৈষম্যের জন্য বা পার্থক্যের জন্য তুমি বেকার থেকে যাচ্ছ, দ্যাট ইজ কল্ড স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। এবং টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট কি, যখন একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয় কিন্তু তার সাথে সাথে সেই সাপেক্ষে তোমার নিজের স্কিল ডেভেলপমেন্টটা হয় না, দ্যাট রেজাল্টস ইন টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। এছাড়া আরেকটা কি, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। আমরা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট কোথায় দেখতে পারি, এগ্রিকালচারের ক্ষেত্রে দেখতে পারি। এরপরে যে দুটো স্কিম সবচেয়ে বেশি আসে পুরোনো স্কিমগুলোর মধ্যে, ট্রাইসেম একটা দেয়, জহর রোজগার যোজনা একটা দেয়। এই দুটো বারংবার করে দিয়ে থাকে, সুতরাং এই দুটো তোমাদের একবার দেখে যেতে হবে। মোটামুটি ভাবে আনএমপ্লয়মেন্ট এবং বেসিক ফিচার্স অফ ইন্ডিয়ান ইকোনমি, এই দুটো আজকে শেষ হলো। নেক্সট আমাদের ক্লাসে আমরা আরো 3টে থেকে 4টে এরকম ভাবে শেষ করবো, খুব তাড়াতাড়ি করে শেষ করবো, চেষ্টা করব যে নেক্সট টোটাল 4টে ক্লাসের মধ্যে আমরা ইকোনমিকে শেষ করা। এবং এক্ষেত্রে তারপরে আমরা বাকি সাবজেক্ট গুলোকে এক এক করে ধরবো। আজকে আমরা দুটো ব্যাচকে, এখানে বেসিক্যালি দুটো আলাদা আলাদা কোর্সকে নিয়েছি, তাদের যে কমন পার্টটা থাকে আমি তাদেরকে এরকম গুগল মিটে করিয়ে দেবো। এছাড়া তোমাদের মানে ব্যাচ ভিত্তিক যে ক্লাসগুলো হয়ে থাকে, সেটা তোমাদের যেরকম চলছে সেরকম ভাবে থাকে, কমনটা আমি একসঙ্গে করাবো যাতে সকলেই বুঝতে পারো। তাই হোক তোমরা মোটামুটি সকলে এতটা বুঝতে পেরেছো। যারা আজকে জয়েন করোনি তারা রেকর্ডিংটা দেখে নেবে। এবং আমরা কিন্তু খুব তাড়াতাড়ি মক টেস্টও শুরু করব। দিস ইজ বেসিক্যালি এ ক্র্যাশ কোর্স, সুতরাং খুব বেশি আমাদের সময়ও লাগবে না, যে স্পিডে আমরা এগোবো। তোমরা মোটামুটি কিছুটা সকলেই প্রস্তুত রয়েছো এবং এরপরে আমরা মক টেস্ট গুলো এর মধ্যে শুরু হবে, ঠিক আছে। সো আজকে এখানেই রাখছি। আই হ্যাভ টু টেক অ্যানাদার ক্লাস ইন ক্লার্কশিপ। সো ক্লার্কশিপে এখানে একজনকে আমি দেখতে পাচ্ছি, আই থিঙ্ক শায়ার ইজ দেয়ার, শায়ার ক্লার্কশিপেও রয়েছে। সুতরাং এরপরে ক্লার্কশিপে আমরা মুভ করছি। থ্যাংক ইউ, টেক কেয়ার, খুব ভালো থাকো। আবার দেখা হবে পরশুদিন রাত্রি ঠিক 8টার থেকে, আমাদের দেখা হবে। চলো, বাই বাই।